যে ভিডিওটা করতে এসেছি সেটা পানি কাকিমা এবং বাগান কাকি দুজনকে নিয়ে ভিডিওটা করব, কারণ পানি কাকিমাও ছোট্ট করে কন্ট্রোভার্সি ছুঁড়েছে আর বাগান কাকি তো ছুঁড়ছে। কালকের বাগান কাকিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। তো অনেকেই সেখানে বলছে যে না, বাগান কাকি কোনো কন্ট্রোভার্সি ছুঁড়ছে না। অ্যাকচুয়ালি বাগান কাকি যেটা চাইছে সেটা হচ্ছে যে মনের আউটবাস্ট বেরিয়ে গেছে। সেটা কীরকম, যে বাগান কাকি যে কষ্ট সহ্য করছে বা বাগান কাকিদের ভিতরে যে প্রবলেম হচ্ছে সেগুলো ছোটোবেলার এই বাচ্চাদের ব্যাপারটা দেখতে গিয়ে, সেটা বলতে গিয়ে, তার মনের মধ্যে থেকে তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে সমস্ত কিছু বলে দিয়েছে। মানলাম সেই কথাটা, ঠিক আছে, এটা যে যুক্তিযুক্ত যে ভাই সেই জন্য বলে ফেলেছে, চাপতে পারছে না বলে বেরিয়ে গেছে। তো ভাই আজকের কিসের জন্য করেছে? কন্ট্রোভার্সি ভিডিও করে ওনার চ্যানেলে যে ভিউজটা বেড়েছে এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি। এমনি নর্মালি ওনার যে ভিউজটা হতো সেই ভিডিওটা থেকে অনেক বেশি ভিডিওতে ভিউজ হয়েছে। এবং যেহেতু মানুষ ওদের ওই প্রাইভেট ব্যাপারগুলো জানতে চাইছে, কিউরিসিটি দেখাচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা বাড়ি থেকে 3 জন উধাও, প্রথমে তার শাশুড়ি, তারপরে তার হাজব্যান্ড, তারপরে তার বৌমা। তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু টিনুর এই একটা ব্যাপার ছিল এবং টিনুর এরকম হাইড অ্যান্ড সিক খেলার অভ্যেসটাও ছিল, যেটা ফকলুর সঙ্গে ও ঘর বাঁধার পরেও, তারপরেও ও কিন্তু মিথ্যাচার করেছে ভিউয়ার্সদের সামনে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে টিনু তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর বাপের বাড়িতে যদি নর্মালি থাকতো, কারোর কিচ্ছু বলার ছিল না। একটা রাইট টাইমে গিয়ে তাদের সেপারেশন হতো, ডিভোর্স হতো, তারা তাদের মতো করে লাইফস্টাইল করতো, কোনো অসুবিধে ছিল না। কিন্তু আমরা দেখেছি টিনু তার দাদার মায়ের সাথে তার বাপের বাড়িতে আসার পর সেখানে কিছুদিন থাকার পরে সে ফকলুর সঙ্গে ঘর বাঁধতে চলে গেছে। এবং শুধু তাই নয়, ফকলুর সঙ্গে ঘর বাঁধতে তার বাপের বাড়ির লোকেরা তাকে সাহায্য করেছে। এইখানেই সবথেকে বেশি সমস্যা, ঠিক আছে? তো সাহায্য করেছে এবং দর্শকদের ইমোশনাল ফুল বানিয়েছে, আমি একা আছি, আমি একা আছি, একা আছি। এবং যখন ফ্ল্যাটে থাকে ও একা, এবং তার বাবা মা কেউ যখন তাদের সঙ্গে থাকে না, ভিউয়ার্সরা ওরিড হয়ে যায় যে ভাই মেয়েটা কি করে একা থাকে, তাকে রেখে তার বাবা মা কি করে তাদের বাড়িতে ঘুমায় নিশ্চিন্তে, এটা নিয়ে ভিউয়ার্সরা চিন্তিত ছিল। কিন্তু তার মা বাবাকে কোনো চিন্তা দেখতে পাওয়া যায়নি, মা বাবার কোনো চিন্তা দেখতে পাওয়া যায়নি। এখন তো বোঝা যাচ্ছে যে যেহেতু ফকলু ওর সঙ্গে ছিল, মা বাবা কেন চিন্তা করবে, ফকলু তো অলরেডি ওর সঙ্গে ছিল। তো যাই হোক, সেই জিনিসটা যেহেতু ভিউয়ার্সদের সামনে ছিল না, তাই ভিউয়ার্সদেরকে অবশ্যই ইমোশনাল ফুল বানানো হয়েছে। এবং এরকম একটা পরিস্থিতির পর এখন যখন তাদের বাড়ি থেকে একটি একটি করে সদস্য লাপাতা হয়ে যাচ্ছে এবং তাদের দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো আপডেট আসছে না, তো স্বাভাবিক লোকে বলবে। এবং তোমরা বলতেই পারো যে কেন তাদের প্রাইভেট ব্যাপারে তোমরা জানতে চাও না, এমনি আমরা ওদের প্রাইভেট ব্যাপারে কোনো দিনই ইন্টারেস্টেড নই। কিন্তু যখন তারা পাবলিকালি সোশ্যালি সেগুলো দেখিয়েছে, একটা সময় ভক্তি কাকু আর বাগান কাকির প্রেম, অন্তরঙ্গতা, কেক কাটা, ফুলের বোকে দেয়া, সেই লেভেলের ইন্টিমেসি দেখিয়েছে। এবং সবসময় আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু করে সেই আধিক্যতা করেছে, সেই লেভেলের রোমান্টিকতা দেখানোর চেষ্টা করেছে একটা সময়। তাহলে এখন যদি সেই ভদ্রলোক নেই এবং তাকে নিয়ে কোনো কিছু বলা, কোনো আপডেট আসেনি যে কি হয়েছে, বা উনি আমাদের সঙ্গে থাকেন এরকম কিছু বলা হয়নি, তো হঠাৎ করে এখন যদি উনি আউটবাস্ট করতে আসে, তাহলে লোক বলবে না যে কন্ট্রোভার্সির জন্য করতে এসেছে? অবশ্যই একদিন মানুষের আউটবাস্ট বেরিয়ে যায়, দুদিন বেরিয়ে যায়, আরে আগের দিনের ভিডিও দেখে, ভিউজ দেখে, তারপরে আবার পরের দিনও সেই বলতে বসেছে। তবে আধ ভাঙা কথা মানে দ্যাট মিনস আধা অধুরা কথা, পুরো কথা কিন্তু উনি বলতে বসেননি। আর সেখান থেকেই দর্শকদের বক্তব্য। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো চলো, পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। একটা হচ্ছে পানি কাকিমা, তিনি বলছে জীবনে ওঠা পড়া উনি অনেক দেখেছেন, কিন্তু তারপরেও উনি ভালো আছেন। আর সেখান থেকেই অনেকের সমস্যা। উনি কার কথা বলছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, কারণ যাদের সঙ্গে উনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছিলেন তাদের ব্যাপারটাতেই উনি সমস্যার কথা বলছেন, যে তাদের অনেক সমস্যা। তো তাদের মধ্যে কারা আছে? অবশ্যই উনি শিল্পীকে অ্যাড্রেস করছে, আর অবশ্যই গীতাদিকে অ্যাড্রেস করছে, কারণ এরা দুজনই এনাকে নিয়ে ভিডিওটা সেই লেভেলে নামিয়েছে। এবার তোমরা বলতে পারো যে তোমরা ভিডিও করে আলবাত করেছি, কিন্তু আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং সেই জায়গা থেকে তার কোনো এক্সপেকটেশনও নেই। আর
তার কিন্তু কোনো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই, কারণ আমরা ভিডিও দেখে ভিডিও করছি, সেখানে আমাদের সঙ্গে ওনার কোনো ফিলিংস শেয়ার নেওয়ার হয়নি, আমরা ভিডিওতে যা শুনছি সেটা নিয়ে বলছি। কিন্তু শিল্পী এবং তোমার গীতাদি এদের দুজনের সঙ্গে ওনার ফিলিংস শেয়ার নেওয়ার হয়েছে, সেই লেভেলে সখ্যতা হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, ভীষণ ওদের মধ্যে একাত্মবোধ ছিল। একজন তো আন্টি আন্টি আর একজনকে উনি দিদিভাই বলতো, তার বাড়িতে গিয়ে থাকা খাওয়া অনেক কিছুই করেছে, তো স্বাভাবিক ব্যাপার তাদের সঙ্গে অন্যরকম একটা সম্পর্ক ছিল। এইবার তারা যদি সেইভাবে ভিডিও করে তখন তো উনি এই কথাই বলবেন, বুঝতে পেরেছো নিশ্চয়ই। উনি ওদেরকেই অ্যাড্রেস করছে, বলছে ওনার হয়ে বলার কেউ নেই। মানে কোন জায়গা থেকে ওনার হয়ে বলার কথা বলছে? উনি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে এক্সপেক্ট করছিল যে ওনাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে? এরকম কিছু এক্সপেকটেশন করছিল? প্রথম কথা হচ্ছে, ওনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছিলই না। ওনার ভিউজ 1000-এর নিচে হচ্ছিল, ভালো করে বোঝো, ওনার ভিউজ 1000-এর নিচে হচ্ছিল, ওনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছিলই না। আলটিমেটলি ওনাকে গুটি কয়েক ছাড়া ওনার ব্লগ কেউ দেখতে ইন্টারেস্টেড ছিল না। ম্যান্ডির মা হিসেবে ওনার যে ক্রেজটা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। ম্যান্ডির ভিডিওতে ওনাকে দেখা যায়, সেটা ঠিক আছে, কিন্তু ওনার চ্যানেলে সেরকম খুব একটা লোকে ইন্টারেস্ট দেখাচ্ছিল না। এবং আমরা কিন্তু একটা দেখছিলাম, একটা রীতিমতো মানে ম্যান্ডি তার চ্যানেলে ওনাকে কমিউনিটি দিয়ে দিয়ে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করেছে, বাট সেখানেও ওনার চ্যানেল সেইভাবে গ্রো করেনি। আলটিমেটলি যতই কমিউনিটি দাও, তোমার মধ্যে যদি কিছু না ক্ষমতা থাকে, তুমি কি করে চ্যানেলটাকে নিয়ে যাবে? তো ওনার ওই বোরিং লাইফস্টাইল অনেকেই দেখতে পছন্দ করেনি। ওনার ওই করে কথা বলা, ওনার ওই চা খাওয়া, ওনার ওই খুব একটা লোকে পছন্দ করেনি, তাই ওনার চ্যানেলে সেই লেভেলের ভিডিওতে ভিউজ হতো না। বাট উনি একটা টেকনিক অ্যাপ্লাই করলো, যখন কিনা দেখলো যে তার মেয়ে ভিডিওতে যখনই কন্ট্রোভার্সিয়াল কিছু তথ্য আসে আর কি, মানে উনি ওর মেয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দেয়, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে কোনো রকম কিছু বলে, বা কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হয়, দেন উনি সেই একটা টপিক নিয়ে এসে নিজের চ্যানেলে বলতে শুরু করে, এবং কখনো মেয়ের হয়ে প্রতিবাদ জানায়, কখনো এরকম বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কিছু বলে। তো তাতে কি হয়, ওনার চ্যানেলটাও লোকে ভিজিট করতে যায়, কারণ ভিউয়ার্সরা খবর রেখে বলে যে এই বলেছে ওই বলেছে, দেখো গিয়ে, এই করো গিয়ে, সেই করো গিয়ে, যার জন্য ভিজিট হয়। আর তিনি ওই কন্ট্রোভার্সিয়াল জিনিসটা বলে নিজের কন্টেন্টটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে ভিউজটা বাড়ানোর চেষ্টা করে। তার জন্যই কিন্তু উনি ইচ্ছে করে ওই টপিকটা নিয়ে কথা বলে, মানে উনি চান ওনার চ্যানেলে কন্ট্রোভার্সিটা করতে, ঠিক আছে, কারণ উনি ভালো করেই জানেন ওনার মেয়ে এই যে চ্যানেলটা গ্রো করেছে সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি ছুড়ে, কন্ট্রোভার্সি থ্রো করে। তো এটা ভালো বুঝেছেন, আর তাই জন্যই উনি বারবার চেষ্টা করেন। হ্যাঁ, সেই জন্য সেই চেষ্টায় মাঝে মধ্যে ওনার চ্যানেল গ্রো হয়, তারপরে আবার যখন সেটা হয় না, কারণ রেগুলার তো করতে পারে না, তখন আবার ফুস হয়ে যায়। এবার এখন উনি বলছেন যে কি ওনাকে নিয়ে বলার কেউ নেই। ওনাকে নিয়ে কে বলবে? তোমাকে সেই পার্টি মনে করে না এখন লোক, তার জন্য তোমাকে নিয়ে বলেনি। আচ্ছা, উনি জানেন না আর কতদিন ওনাকে চোখের জল ফেলতে হবে। জীবনে খুব কম মানুষ আছে যাদেরকে চোখের জল ফেলতে হয় না, আর তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে অন্য কারোর কারণে নয়, তোমার কিছু ভুল ডিসিশনের কারণে। আজকে তুমি নিজে যে ভুলগুলো করেছো, যেরকমভাবে ভুলগুলো করেছো, যে একজনের সঙ্গে বিবাহিত লাইফ থাকার পর সেখান থেকে ডিসকন্টিনিউ না করে অন্য জায়গায় চলে গেছো, এবং সেখানেও থাকার পর তার সেই অবস্থাতে তুমি মেয়ের কাছে চলে এসেছিলে, আবার তুমি গেছো, এবং তারপরে সে আর নেই, তারপরে তোমার জীবনের কোনো কিছু ঠিকঠাক নেই, তোমাকে মেয়ের কাছে এসে পড়তে হয়েছে, এবং তুমি নিজের জন্য কোনো ব্যবস্থা করতে পারোনি। ঠিক আছে, তুমি বলেছো আমি ভালো মন্দ খেয়েছি, মুম্বাই শহরে ঘুরেছি, জিনিসপত্র কিনেছি, মলে ঘুরেছি, করেছি, কিন্তু আলটিমেটলি তোমার যে সেভিংস, তোমার যে মানে থাকার পরেও, এন্টারটেনের পরেও তোমার যে একটা সিকিউরিটি, সেটা তো তুমি সেখান থেকে করতে পারোনি। তাহলে তোমাকে ধাক্কা খেতেই হবে। আর তোমার এই মুহূর্তে অবলম্বন একমাত্র তোমার মেয়ে। তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার বনিবনা ছিল না, হাজব্যান্ডের থেকে এই কাণ্ড করে গেছে, তাহলে সেখান থেকে তোমার কোনো এক্সপেকটেশন নেই। হাজব্যান্ডও তার বাড়িটা তার মেয়েকেই লিখে দিয়েছে, আর তাহলে তুমি সেখান থেকেও কিছু পাওনি, কারণ সেখান থেকে তুমি 12 বছর ছিলে না, তুমি তো কিছু পাওয়ার জায়গাতে নেই। তারপরে যেখানে গেলে সেখান থেকেও তোমার ভবিষ্যৎ হলো না, তো তুমি কি হলে ওই চারিদিক দিয়ে লাত খেতে শুরু করলে। এটা খুব স্বাভাবিক। আর পাওয়ার তো তুমি জানো, পয়সাতেই মানুষের পাওয়ার, সেটা তুমি তোমার জন্য করতে পারোনি, তাহলে তোমাকে চোখের জল ফেলতেই হবে। আর তুমি যে ডিসিশনগুলো করেছো আমাদের সামাজিক দিক
দিক দিয়ে, সেটা তো সবাই যে অ্যাকসেপ্ট করবে না যে বর থাকাকালীন তুমি অন্য কারোর সঙ্গে চলে যাবে 12 বছর তার মিস্ট্রেস হয়ে থাকাবে। এটা কি আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে না তো? তাহলে তোমাকে তো কথা শুনতেই হবে চিরজীবনের মতো। আর কথা শুনতে হলে তোমাকে হচ্ছে চোখের জল ফেলতে হবে। আর এখানে তুমি যদি বলো যে আমার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আমি এই ডিসিশন নিয়েছি, তাহলে আরও লোকে বলবে যখন তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তাহলে সেই জায়গা থেকে তুমি কেন এরকম একটা ডিসিশন নিলে, এটা বলবে। তোমার ওই পজিশনটা বোঝার ক্ষমতা লোকের হবে না, কারণ তারা সেই জায়গা দিয়ে ফেস করেনি। তুমি বুঝতে পারছো যে কী পরিস্থিতিতে কীভাবে কোন ভুলবশত তুমি চলে গেছিলে, এবং নিজের সম্বন্ধে তুমি সেইভাবে আর কি ওয়াকিবহালি ছিলে না যে আমার জন্য কি করে নেওয়া উচিত বা কি করা উচিত। তো তোমার ভুলের খেসারত তুমি দিচ্ছ, এবং সেটা চোখের জল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলছো আমার পাশে দাঁড়ানোর কেউ নেই, দোষ না করে দোষের ভাগিদার। এই জায়গায় আমার বড় অবজেকশন আছে। তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকার কথা নয়। তুমি যে কাণ্ডটা করেছে সেটাতে তোমার পাশে কে দাঁড়াবে? আর তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার বক্তব্য অনুযায়ী যে তোমার ওই গীতাদি দাঁড়িয়েছিল, আর শিল্পীও দাঁড়িয়েছিল মনে হয়, পরে মনে হয়। তো তোমার পাশে দাঁড়ানোর মতো কাজ তো তুমি করোনি, তাই তোমার পাশে দাঁড়ানোর কেউ নেই। এবার তুমি বলছো দোষ না করে দোষের ভাগিদারি। কী করে বললে তুমি দোষ না করে? অবশ্যই দোষ করেছো। আর সব থেকে এখন যে দোষগুলো করছো সেটা হচ্ছে তুমি কুটকাচালি করছো। কি কুটকাচালি? তুমি তোমার মেয়ে জামাইয়ের মধ্যে যখনই তোমার মেয়ে কোনো কারণে কান্নাকাটি হেনা তেনা করছে, তুমি বলছো ছেড়ে চলে আয়। ঠিক আছে, মানছি, ছেড়ে চলে আয়। তুমি কি এটা ফিল করতে পারো যে তোমার মেয়ে যদি ছেড়ে চলে আসে, তাহলে তার লাইফস্টাইলের যে ভিডিওগুলো দেখায় সেটা লোক অত ইন্টারেস্ট দেখবে না? আর ও যে একটা জিনিস করেছিল, তারপরে যে বাড়ি চলে এসে আবার সংসার করছে বলে ওকে কিন্তু মানুষজন অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সন্তানের মুখ চেয়ে ও আবার সংসার করছে। সে ভালোবেসে করুক, নেগোসিয়েশন করে করুক, আন্ডারস্ট্যান্ডিং করে করুক, আলটিমেটলি সংসারের মধ্যে ফিরেছে। তো সেই জন্য কিন্তু অ্যাকসেপ্টেন্স পেয়েছে। এবার ও যদি নিজেকে ওই পুরো বেরিয়ে এসে নিজের মতো করে লাইফস্টাইল করতো আর সেখানে উচ্ছৃঙ্খলতা দেখাতো, তাহলে কি সবাই মানে চট সহজে ওকে মেনে নিতে পারতো? নিশ্চয়ই না। আজকে দেখছো না, টিনু সুন্দরী চলে আসার পরে নিজের মতো করে চলছে, তার জন্য কিন্তু মানুষ ওকে ভালোবাসা দিচ্ছে না, সারাক্ষণ ওকে কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে। তাহলে তোমার মেয়ে নিজের কারণে সে সংসারে ফিরেছে। ও জানতো যদি ও সংসারে না ফিরতো তাহলে খুব মুশকিল হতো, মানে যে কোনো সংসারে। এক জায়গা থেকে লাত খেয়েছে, পরিষ্কার কথা। তো লাত খেয়ে যখন ও সংসারে ফিরেছে, ও জানে আমাকে নতুন করে বাঁচতে হবে, এবং সেখানে ভালোবাসার ভয়ও ছিল না, সেটা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট ছিল। ঠিক আছে, থাকতে থাকতে যেটা অভ্যাস সেইটা। তো সেই জায়গা থেকে তাহলে সে তো অবশ্যই মানে কি বলবো, একটা ভুল করেছে। তো সেই জায়গায় তুমি তাকে আবার প্রশ্রয় দিচ্ছ, তুমি তাকে বলছো যে তুই বেরিয়ে আয়, তোর এই না হলে এই করে। এই জিনিসটা তো অনেক আগে করতে পারতে, মানে এই হুলহুলার কাণ্ডর আগে, যখন তোমরা দেখলে যে এরকমভাবে এই জিনিসগুলো ঘটছে এবং তোমার মেয়ে নাকি তার হাজব্যান্ডের দ্বারা নির্যাতিতা, মানে মারধরও খেয়েছে। তো এরকম অবস্থায় তোমরা তাকে তখনই কেন বের করে নিয়ে এসে কোনো রকম ডিসিশানে নিলে না? ঠিক আছে, তাহলে তো একটা জিনিস হতো যে সারা জীবন ধরে কেন তুই কষ্ট সহ্য করবি, তুই ইনকাম করবি, তুই কাটুনি করবি, তুই সব করবি, আর ওকে রেখে দিবি শো পিসের মতো? এটা তো তোমরা সেই সময় নিয়ে আসতে পারতে। যদি সত্যি তোমরা মা বাবা হিসেবে ঠিকঠাক হতে, তাহলে তোমরা কি করতে, যে তুই ভুল করে বাবা বিয়ে করেছিস, কিন্তু এই বিয়েতে তোকে দেখছি তুই আনস্যাটিসফাইড জোনে আছিস, তাহলে ভাই সেখান থেকে বেরিয়ে ডিসকন্টিনিউ করে নতুন করে আমাদের বাড়িতে থাক কিছুদিন। এরম থাকতে থাকতে তারপরে তুই লাইফস্টাইল পাল্টে ফেলে তারপর নতুন করে আবার জীবন শুরু কর। সেটা তো তোমরা করোনি। তাহলে ওই বাড়ি থেকে ও ভুল করে একটা পরকীয়া করেছে, তাও ওরকম একটা কারোর সঙ্গে যার নিজের সিকিউরিটি নেই, 20 বছরের ছেলে যার নিজের সিকিউরিটি নেই, বাপ মার দৌলাতে সে চলছে, সেরাও একটি ছেলেকে চুজ করেছে। তারপরে সেখান থেকে পুরো খেদানো খেয়ে সে শ্বশুরবাড়িতে ফিরেছে বরকে শিখণ্ডী করে, মানে বরের হাত ধরে। বর যদি ওকে অ্যাকসেপ্টেন্স না দিত, তাহলে তো বাড়ির সব লোক অ্যাকসেপ্টেন্স দিত না, তো বরকে শিখণ্ডী করে। তাহলে বর যখন ওকে ওইভাবে শিখণ্ডী করে ওকে বাড়িতে নিয়ে এসেছে, তাহলে সেক্ষেত্রে বরকেও সারা জীবন এইভাবে করে যেতে হবে বরের জন্য। আর বর তো ওই জন্যই ওকে নিয়ে এসেছে। বর তো জানতোই যে আমি যদি ওকে একবার এরমভাবে নিয়ে আসি, তাহলে সারা জীবন আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, এবং আমার ডিম্যান্ড ওকে সবসময় পূরণ করে যেতে হবে। বুঝতে পেরেছো? বড় এত কাঁচাখিলাড়ি নয়। তাহলে সেই জায়গা থেকে তুমি যদি এখন বলো যে চলে আয়, এই হয় সেই হয়, অত উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে তো হবে না। ওর লাইফস্টাইল অত উচ্ছৃঙ্খল করলে হবে না। ওকে এরকম সংসারের আড়ালে
ভালো আছি, হ্যাপি আছি দেখিয়েই ওকে লাইফস্টাইল লিড করতে হবে, যেটা আপাত দৃষ্টিতে ভালো আছি দেখলেও আলটিমেটলি তো অন্তঃসার খোকলা। কারণ দেখো, একটা রিলেশন যদি সত্যিই ভালো থাকতো তাহলে তো ওকে তৃতীয় ব্যক্তির কাছে যেতেই হতো না। আর আজ তো জানতে পারছি সবার ভিডিও থেকে যে ও নাকি ফিজিক্যালিও সুখী নয়, ও মেন্টালি সুখী নয়, আবার ফিজিক্যালি নির্যাতিত হয়, ইকোনমিক্যালি তো সুখী নয়, কারণ ইকোনমিক্যালি সব ইনকামটা ওর দ্বারাই হয়। তাহলে এরকম একটা পজিশানে তারপরে সেরকম একটা অকর্মণ্য বরকে নিয়ে যদি থাকতে হয়, তাহলে সে কি করে সুখী হয়? তাহলে পুরোটাই অ্যাডজাস্টমেন্টের উপর নির্ভর করছে, আমরা খুব ভালো করে বুঝতে পারি। এবং তুমিও মা হিসেবে সেটা দেখছো, আর তার জন্যই তোমার মনে হয়েছে যে তুই সব কাজকর্মও করবি, তুই সমস্ত কিছু ইনকামও করবি, তুই সব করবি, আবার মারও খাবি। তা এটা তো তোমার মেয়ে নিজে যেচে নিয়েছে, কারণ ও তো যে ডিসিশানটা নেওয়ার ছিল সেই ডিসিশানটা তখন রাইট টাইমে রাইট ডিসিশান নেয়নি, উল্টে সেই ডিসিশানটা থেকে বেরিয়ে সে এই অ্যাডজাস্টমেন্টের পথটাই নিয়েছে, যে কোনো কারণেই হোক। তাহলে ওকে তো অ্যাকসেপ্ট করতে হবে। আর ও তো স্যান্ডির হাতে ইচ্ছা করেই মানে অস্ত্রটা তুলে দিয়েছে, স্যান্ডি সারা জীবন এই অস্ত্র ভাঙিয়ে ভাঙিয়েই খাবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে নিয়ে এসেছি, আমি তোমার সংসারে ফিরিয়ে আসছি, আমি তোমারে মানে সমাজে মুখ দেখানোর জায়গা করেছি, আমি করেছি বলে তুমি আবার ব্লক করে খেতে পারছো। তো এই আমি করতে করতে স্যান্ডি ওকে ইউটিলাইজ করে যাবে, আর তোমার মুখ ভরে ওই হাঁ করে কাঁদতেই হবে, দেখতেই হবে। কারণ তোমরা তোমার মেয়েকে ঠিকমতো কন্ট্রোল করে রাখবার মতো পজিশনে ছিল না, তুমি তো ছিলেই না, তার বাবাও ছিল না, এটা তো পরিষ্কার। তার জন্য ওকে এই ব্যাপারটাই অ্যাকসেপ্ট করতে হয়েছে যে এখন হাজব্যান্ডের কাছে যদি আমি অ্যাকসেপ্টেন্স পাই, তাহলে সমাজে, শ্বশুরবাড়িতে, ভিউয়ার্সদের সবার কাছে অ্যাকসেপ্টেন্স পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। এইবার তুমি বলছো এখন আমার এটা আমার কুবুদ্ধি না সুবুদ্ধি? তোমার কোনো কালেই সুবুদ্ধি ছিল না, তোমার চিরজীবনই কুবুদ্ধি ছিল। কারণ এখন অ্যাডজাস্টমেন্টের পথ যখন তোমার মেয়ে বেছে নিয়েছে, এখন যদি তুমি বলো যে না ওর সঙ্গে থাকিস না, চলে আয়, এই কর, আমরা তিনজনে থাকবো, হয় একটা মানে তুমি, তোমার মেয়ে আর তোমার মেয়ের মেয়ে, এই তিনজন মিলে থাকা যায় ওইভাবে? ওই লাইফস্টাইল কি ও লিড করে? ও কি বাইরে কোনো অঞ্চলে কোথাও কোনো চাকরি ভুক্ত করে? তা তো না, ইউটিউবের উপর নির্ভর। তো এখানে ওই ব্লগিংটা দেখে ওকে চালাতে হয়। তো সেই ব্লগিংয়ে তোমরা তিনজনের মেয়ে অস্তিত্ব থাকলে ওর ব্লগিংটা সেভাবে চলবে? কিছুদিন আগে স্যান্ডিকে দেখাবো না এরকম একটা কথা বলার পর দেখেছো ভিউয়ার্সরা সবসময় বলছিল স্যান্ডিকে দেখাতে হবে, স্যান্ডিকে দেখাতে হবে, এই করতে হবে। তো লাইফস্টাইল ব্লগ মানে তুমি, তোমার মেয়ে আর তার মেয়ে, এইটা কিন্তু লাইফস্টাইল ব্লগ হবে না। আর ও জানে ওর শ্বশুরবাড়ির সব লোকজন আছে, ওদের দেখানো যাবে, ওদের কথা বলা যাবে, এই করা যাবে, এইভাবে চলবে ব্লগিংটা। তোমাদের মধ্যে ওই একটুকুরু জায়গার মধ্যে থাকলে হবে না। আর সব থেকে বড় কথা, এত টাকা ইনভেস্ট করেছে এই বাড়িটার পিছনে, ইহুইও ছেড়ে চলে যাবে, এই দিক দিয়ে তো আবার খুব হিসেবি, তাই না? না, পয়সা প্রচুর খরচা করে, কিন্তু এই দিক দিয়ে হিসেবি, তো এটা কখনোই করবে না। গেল এটা। এইবার চলে যাই আমি পানি কাকিমাকে ছেড়ে বাগান কাকির ব্যাপারে। বাগান কাকির কথা হচ্ছে তার মন খারাপ, কি হবে, কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। লোকের মানে অভিশাপ, লোকের এত কথা, বাড়ির ভিতরে কি হচ্ছে সেটা সবাই জানে না, অথচ ওনাকে বারবার দোষারোপ করছে। আলটিমেটলি কি হচ্ছে ওনার বাড়িতে সেটা তো ভিউয়ার্সদের জানার কথাও নয়, কারণ তোমাদের মানে কি বলবো, মানে পিছন মুখে কথা, মানে একটা কথা বলছো, একটা কথা বলছো না। তো তোমরা যদি ছেড়ে না কাশো ভিউয়ার্সদের কাছে, তাহলে ভিউয়ার্সরা কি হাত গুনে গুনে বুঝবে তোমাদের ভিতরে আলটিমেটলি কি হচ্ছে? তোমাদের ভিতরে আলটিমেটলি কি হচ্ছে তুমি কি বলছো আমি জানি, যা আমার আশেপাশের পরিবারের লোক জানে, আর কেউ জানে না, সম্ভবও নয় অন্য কারোর কাছে জানা, কারণ তোমরা সেগুলোকে প্রকাশ করোনি। তাহলে এখন এসে যদি তোমরা বুঝে বলো যে ভিউয়ার্সরা বুঝে নেবে কি হচ্ছে, সেটা তো প্রশ্নবিল নয়। ঠিক আছে, তুমি তোমার মেয়ে দুজনেই ওই পিছন মুখে কথা বলো, তার জন্য তোমাদের কথা বোঝবার ক্ষমতা কারণ নেই, কারণ তুমি আমাদের কাছে ক্লিয়ার করছো না। ক্লিয়ার না করলে লোক কী করে বুঝবে, তাই না? তাহলে তুমি এক্সপেক্ট করছো কী করে যে কেউ আমাদের বুঝছে না? আসলে কি হচ্ছে, আসলে কি হচ্ছে আমরা দেখবো না? তোমরা যা দেখিয়েছো আমরা তার উপর বেস করে চলছি। তোমরা কি দেখিয়েছো? তোমার মেয়েও একটা সময় দেখিয়েছিলে হ্যাপি ফ্যামিলি 5 বছর ধরে, তারপরে হঠাৎ তার এরকম জিনিস হয়েছে, তার লোক তো সেটা বুঝবে না। তাহলে তুমি হ্যাপি ফ্যামিলি দেখিয়েছো কেন? তুমি এত অভিনয় করেছো কেন? ভিতরে যখন এত কষ্ট, এত ক্ষোভ ছিল, তাহলে দর্শকদের সামনে তো সত্যি জিনিসটা তুলে ধরতে হতো, কিন্তু না, দিনের পর দিন তোমরা মিথ্যা অভিনয় করে আমাদেরকে দেখিয়েছো। তাই যখন ভিউয়ার্সরা বুঝতে পারছে না যে তোমরা 5 বছর ধরে এত ভালো অভিনয় করলে, এত সুন্দর করে তোমাদের ব্লগ দেখালে, আর এখন এসে বলছো না ভিতরটা আমাদের অন্তঃসার খোকলা, তো তুমিও সেম করছো। এতদিন ধরে ভক্তি কাকু বন্ধু বন্ধু, আমার বর ভোরবেলায় চলে যায়, রাত্রিবেলা আসে, লোকের এত কেন জ্বালা, ওর কাজের সূত্রে এখানে থাকে ওখানে থাকে,
তুমি বলেছো, অন্য কেউ তো বলেনি। তাহলে তোমরা চিরকাল ঢেকে গেছো, মানে তুমি এতদিন ঢেকে গেছো। হঠাৎ করে তুমি যদি আউটবাস্ট করো, লোক কী বুঝবে? তাও আর আউটবাস্টের ফুল ফেজেড নয়, ওই পিছন মুখে কথা, তাহলে লোকে কি বুঝবে? তুমি বলো, তুমি ভিউয়ার্সদের দোষ দিচ্ছ কেন? আচ্ছা, বলছো যে হচ্ছে সবাই আমাকে মানে ভুল বুঝছে, এই করছে। তো আমার বক্তব্য, ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝছে কি না বুঝছে সেটা তো তোমার দেখার দরকার নেই। তুমি তো জানো তুমি কি, তোমার মনের কাছে তো তুমি ফেয়ার। তাহলে তুমি যদি নিজের মনের কাছে ফেয়ার থাকো, তো ভিউয়ার্সরা কী বলছে গুলি মারো। ভিউয়ার্সরা কী বলছে এটা তোমার কাছে তখনই মানে ম্যাটার করবে যখন তুমি ভিউয়ার্সদের উপর কোনোভাবে নির্ভরশীল। কীভাবে? না, ইকোনমিক্যালি ভিউয়ার্সরা ভিউজ দিলে সেটার উপর নির্ভরশীল। আর নাহলে তো তোমার ভিউয়ার্সরা কে কী বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি তোমার মতো ভিডিও করবে, তুমি তোমার ভিডিওর ভিউজ পাবে, ঠিক আছে? তুমি যদি মনে করো ভিউয়ার্সরা কী বলছে, ওরা সবটা না জেনে বলছে, তুমি সবটা জানাও নি, ভিউয়ার্সদের দোষ নেই। আর ওরা কী বলছে সেটা তোমার এত মানে পাত্তা দেওয়ারও দরকার নেই। তুমি তোমার মতো করে ভিডিও করো, তুমি তাদের পাত্তাও দিচ্ছ, তাদের কথাগুলো গায়েও মাখছো, অথচ ঝেড়ে কাশছো না, তাহলে কি করে হবে, তাই না? আচ্ছা, এবার তুমি বলছো আচ্ছা, মানে তুমি ভালো কি মন্দ এটা সবাই বলছে। তো আমি বলবো, তুমি ভালো কি মন্দ সেটা তোমার কর্ম, তোমার পরিচয়। তুমি যেরকম কর্ম করবে তার তেমনি ফল পাবে। সেটা ভালো কি মন্দ সেটা বড় কথা নয়। তুমি যেটা করেছো, তুমি নিজের বিবেকের কাছে জানো যে আমি ঠিক করেছি কি ভুল করেছি, সেইভাবে তুমি সব কিছু পাবে। আচ্ছা, সত্যি কি হচ্ছে সেটা কেউ জানে না। সত্যি কি হচ্ছে সেটা জানার কথা নয়, তো ঝেড়ে কাশছো না কি করে জানবে, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা, তুমি বলছো পরিবার জানে, তোমার পরিবার জানে। আর বলছো যাকে তোমরা ভালো মানুষ বলছো, সৎ মানুষ বলছো, সেই মানুষটা কি একমাত্র আমি জানি। একদমই তাই। তোমার হাজব্যান্ড, তুমি তার সঙ্গে দীর্ঘ 30 বছর ঘর করেছো, সেই হাজব্যান্ড আসলে কি, সে কতটা সৎ মানুষ, সে কতটা ভালো মানুষ, সে কতটা তোমার জন্য ঠিকঠাক মানুষ, সেটা তুমি ভালো বুঝবে, কারণ অন্য কেউ ঘর করতে যায়নি। এটা তুমি ঘর করেছো, তুমিই বুঝবে। বাট তুমি বোঝার পর আমাদেরকে যেটা দেখিয়েছো, যেটা প্রিটেন্ড করেছো যে তোমাদের মধ্যে সখ্যতা সেই লেভেলের, তোমাদের মধ্যে অন্তরঙ্গতা সেই লেভেলের, এত বছর বিবাহিত লাইফ লিড করার পরও তোমরা সেই লেভেলের হ্যাপি ম্যারেড লাইফ লিড করেছো, সুখী কাপেল। হ্যাঁ, তাহলে তোমরা যদি এখন গিয়ে উল্টো কথা বলো, তাহলে লোকের দোষ না তোমাদের দোষ? আচ্ছা, গেল। তুমি বলছো তোমার পরিবারের সবাই জানে সে কেমন, আর তুমি যদি খারাপ হতে তাহলে শ্বশুরবাড়িতে এতদিন ঘর করতে পারতে না। প্রথম কথা হচ্ছে যে তুমি শ্বশুরবাড়িতে ঘর করেছো, তার মধ্যে তোমার শাশুড়ি কিন্তু বহুদিন তোমার বাড়িতে কিন্তু পার্মানেন্টলি থাকে না, ঠিক আছে? আর তোমার শ্বশুরবাড়িতে রয়েছে কি, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে, তোমার বর বাচ্চা নিয়ে, আর তোমার এই শাশুড়ি মাঝে মধ্যে আসতো, এটাই ব্যাপার ছিল। তাহলে তুমি ঘর করতে না পারার কি আছে? এবার তোমার বরকে নিয়ে যদি প্রবলেম, তো তোমার বরকে নিয়ে যদি প্রবলেম, তাহলে এই 30 বছর ধরে তুমি সেই বরকে নিয়ে আছো কেন? তাহলে তোমার কোথাও না কোথাও ল্যাকিং ছিল, যে না, বরকে নিয়ে থাকতে হবে। আমাদের সমাজ এরকম, বর সেরকম চলে যাওয়া যাবে না। আমার বাবা অনেক অল্প বয়সেই চলে গিয়েছেন, তাহলে আমি ওরকমভাবে দাদাদের সংসারে উঠতে পারবো, তো আমাকে সহ্য করতে হবে। এটাই বেশিরভাগ মেয়েদের জীবনে এরকমই হয়। আর তুমি তো সহ্য করা ছাড়া অন্য কোনো অল্টারনেট ওয়ে খুঁজে পাওনি, তার জন্যই তুমি কিছু করতে পারো নি। এবার তুমি বলছো যে যাকে তোমরা সৎ বলো, ভালো মানুষ বলো, সে যে কী জিনিস সেটা আমি জানি। হ্যাঁ, সেটা স্বাভাবিক, সেই হাড়ে হাড়ে তুমিই বুঝবে যে তিনি কতটা ভালো কতটা খারাপ। কিন্তু কতটা ভালো কতটা খারাপ তোমার জন্য, সমাজের কাছে তো ওনাকে তোমার সেই ভালো মানুষটাই দেখিয়েছো, তার জন্য সেটাই আমরা ভাবছি। সেটা যদি কোনো দিন চোখের সামনে চলে আসে, তখন লোক সেটা নিয়ে বলবে। আচ্ছা, বলছো যে এত যদি আমি খারাপ হতাম এই সংসারে থাকতে পারতাম না। এটা সব মেয়েরাই বলে, যে আমি যদি সত্যিই খারাপ হতাম তাহলে কি আমি এই সংসারে থাকতে পারতাম, এটা সবাই বলে। আচ্ছা, তাহলে আমার শ্বশুরবাড়িতে জায়গাই হতো না। আচ্ছা, তুমি বলছো 30 বছর ধরে তুমি অশান্তি ভোগ করছো, তাহলে 30 বছর ধরে তুমি যদি অশান্তি ভোগ করে থাকো, তাহলে তুমি সেটাকে স্পিকটি নট হয়েছিলে। তো হঠাৎ কি তোমার হলো যে এখন 30 বছর পর তুমি আউটবাস্ট করছো? তোমার তো আউটবাস্টটা অনেক আগেই করা উচিত ছিল। তাহলে কি তুমি বলতে চাইছো যে তোমার ছেলে মেয়ে, তোমার লাইবিলিটিস ছিল বলে তুমি তখন কিছু মুখ খুলতে পারোনি? এখন তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, তার জন্য তুমি মুখ খুলতে চাইছো? যদি মুখ খুলতে চাও তোমার বন্ধুর ব্যাপারে, তাহলে তোমাকে ঝেড়ে কাশতে হবে, এবং তারপর সেখান থেকে বিচারটা হবে, মানে যে এটা কি। আর যদি তুমি সেটা না চাও, তাহলে সোশ্যাল মিডিয়াতে প্লিজ এইভাবে কন্ট্রোভার্সিয়াল জিনিস থ্রো করো না। তোমাদের ব্যক্তিগত
ব্যক্তিগত জিনিস নিয়ে আমরা কিউরিসিটি দেখাচ্ছি না, যদি না তুমি বলো, ঠিক আছে? তুমি যদি ব্যাপারটা 30 বছর ধরে সহ্য করো, তাহলে আর কিছু বছরও তোমাকে সহ্য করে যেতে হবে, কারণ তুমি তো এতদিন মুখ করলো নি। তাহলে হঠাৎ কি হলো সোশ্যাল মিডিয়াতে আসার পরে, যেই তোমার একে আর দেখা যাচ্ছে না বা এটা নিয়ে কথা উঠছে, তখন তুমি এসে আউটবাস্ট করছো? কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো, এবং তুমি চাইছো তোমার আর তোমার হাজব্যান্ডের এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাতে 2-4টে লোক তোমাকে বাজে কথা বলুক, কি ভক্তি কাউকে বাজে কথা বলুক, তোমার কিছু যায় আসে না। আলটিমেটলি ভিউজটা দরকার, এটাই তো বুঝতে পেরেছি। নাহলে তুমি এতদিন পর হঠাৎ করে মুখ খুলছো কিসের জন্য? না না, আবারও বলছি, ওনার ভিতর থেকে অন্তরাত্মা কেঁদে উঠেছে বলে উনি করছেন না। যদি করতো তাহলে উনি অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতো না। উনি অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে, মানে হাউমাউ করেছে ভিডিওতে এসে, আবার উনি এখন এরকম কথা বলছে। কেউ বিশ্বাস করবে না। অর্থাৎ ঝেড়ে কাশো, আর নাহলে স্পিকটি নট হয়ে যাও নিজের পার্সোনাল ব্যাপারে। ভিডিও করো না, ব্লগিং দাও না, অসুবিধে কী আছে? ব্লগিংয়ের মানে কি, সকালবেলা একটু দেখি, তারপরে প্যাথাল পাড়তে বসলে, তারপরেই তোমার মাথা গরম হয়ে গেল, চা খেলে, তারপরেই সন্ধ্যেবেলা এসে গেল, তারপরেই তুমি ওই জামা কাপড় জানা টানা করে ঘুমানোর চেষ্টা করলে। এটা কি ব্লগিং? কি দেখালে বলো তো? ব্লগিংয়ে তো শুধু বকবকই করে গেলে, তোমার মনের আউটবাস, তাও আধা খ্যাচরা, তাই তো? তাহলে এটা ব্লগিং বলে? যত সব। তো যাই হোক, সে হাত পা ছেড়ে উঠে বসেছে। কার কথা বলছো? ভক্তি কাকু। সে মানে কোনো দায়িত্ব নিচ্ছে না, তোমার বক্তব্য তোমার কোনো দায়িত্ব নিচ্ছে না, তোমার হাত পা ছেড়ে বসে রেখেছে, মানে তোমাকে কোনো ভরণ পোষণের টাকা দিচ্ছে না, তাই তো? তাহলে তুমি সেই জন্য প্রশাসনের দ্বারস্থ হও। তুমি তো অধিকারী, তুমি তো অধিকারী, মানে ব্রাহ্মণ অধিকারী বলছি না, মানে তুমি তো মানে তোমার বরের টাকার অধিকারী। তাহলে তুমি সেই জায়গায়, তোমার বর যদি তোমার সত্যিই ভরণ পোষণ না দেয়, তোমাদের সংসারের জন্য কোনো কন্ট্রিবিউশন না থাকে, মানে তোমার জন্য, ছেলের জন্য তো তার আর কন্ট্রিবিউশন থাকবে না, কারণ ছেলে বড় হয়ে গেছে। মেয়ের জন্য তার কন্ট্রিবিউশন থাকবে না, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে নিজের পায়ে হয়েছে, তাহলে শুধুমাত্র তোমার জন্য কন্ট্রিবিউশন থাকার কথা। তো সেইটা তুমি চেয়ে নাও, প্রশাসনের কাছ থেকে চেয়ে নাও, যেরকমভাবে করা যায় আইন মারফত। এখানে এসে ঝাঁপাই ঝুললে কি হবে? তাহলে কি সে এসে তোমাকে দিয়ে যাবে? তাহলে তার দায়িত্ব যদি সে না নিয়ে থাকে, তাহলে ঘেঁটি বেঁকিয়ে, ঘেঁটি ধরে প্রশাসনের দ্বারা তার থেকে ভরণ পোষণ আদায় করো, ঠিক আছে? সেপারেশনে থাকলেও মানুষ ভরণ পোষণ পায়, তো সেটা আদায় করো। এখানে প্যাচাল পেরে আমাকে কিছু দিচ্ছেন বলে কি লাভ আছে? আচ্ছা, তুমি বলছো যে সে যে কেন বিয়ে করেছিল সেটাই এখন তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, সে বিয়ে করেছিল তোমাকে প্রেম করে, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালো লেগেছিল, বিয়ে করেছিল, তারপরে দুটো বাচ্চার বাবা হয়েছিল। তারপরে সেই, তুমি কি বলতে চাইছো ছোটোবেলা থেকেই তাদের দায়িত্ব সেরকমভাবে তিনি পালন করেনি? এবং প্রথম থেকেই, মানে ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর থেকেই উনি মনটা আমার উড়ু উড়ু, বুকটা আমার দুরু দুরু এরম করতো? মানে প্রথম থেকেই বাগান কাকি তোমার এটা বক্তব্য যে তুমি ছাড়া অন্য কারোর সঙ্গেও মানে চাক্কার বাক্কার চালাতে চেষ্টা করেছিল? নাহলে হঠাৎ করে বলছো 30 বছর ধরে সহ্য করেছো, কোনো দিনই মন ছিল না সংসারে, উড়ু উড়ু, এখন যে বলছো এই কথাটা, আমরা তো এখন দেখছি যে অনেক দিন যাবত আসছে না, সেটা রিসেন্ট, আগে তো ঘটেনি এরকম কোনো কথা, বাট তুমি বলছো। আচ্ছা, তাহলে তোমাকে কিসের জন্য আনা ছিল? ঝিকাটার জন্য? তোমাকে কি ভেবেছিলে তুমি রাজরানী করে রাখবে? রাজরানী করে রাখবার মতো ব্যাপার? তুমি তো বলছো তুমি তখন তার দুঃসময় এসছিলে, তাহলে তুমি তখন রাজরানী কি থাকবে? তখন তো তুমি ভিখারিনী বা জিরিনিই থাকবে। তো তুমি তো অসময় দেখেটাই এসছিলে, মানে ভক্তি কাকুর অসময় দুঃসময় দেখেই তো তুমি এসছিলে, তাহলে কি করে রাজরানী থাকবে? এবার ভক্তি কাকুর যখন অবস্থা ফিরে গেছে, অবস্থা ভালো হয়ে গেছে, তখন তোমাকে সরিয়ে দিয়েছে, এটাই তোমার বক্তব্য, তাই তো? এখন উনি উড়ে উড়ে বেড়াচ্ছে, ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে। আচ্ছা, যখন ভিকিরি ছিল তখন তোমাকে প্রয়োজন ছিল, হ্যাঁ, কথা বলতে তুমি আজকের বাধ্য হয়েছো, কারণ তুমি সহ্য করতে পারছো না, হ্যাঁ, সবার থেকে বদনাম নিতে হচ্ছে বলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমাকে সবাই বলছে তুমি মা হিসেবে ঠিক নয়, তুমি তোমার মেয়ের সংসার ভেঙেছো, তুমি তোমার টিনুর ঠাকুমাকে তাড়িয়েছো, তুমি তোমার বরকে তাড়িয়েছো, তুমি তোমার ছেলে বউয়ের সংসার ভেঙেছো, এই যে অ্যালিগেশন এসছে, তার জন্য তুমি মুখ খুলে বলতে বসেছো, এটা তোমার বক্তব্য। আর সহ্য করতে পারছো না, বদনামের ভাগিদার হচ্ছে, তার জন্য তুমি বক্তব্যটা রাখতে এসছো। তো আমি তোমাদেরকে বলছি, মানে আমি এটা বাগান কাকির উদ্দেশ্যে বলছি, যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে সেই জায়গা থেকে বলছি, যদি তুমি চাও
তোমাদের ব্যক্তিগত জীবন কাহিনী মার্কেটে তুলে ধরতে এবং তোমার সঙ্গে 30 বছরে কি কি ঘটনা হয়েছে জিস্ট বের করে তুমি একটা একটা করে বলতে, এবং তোমার শাশুড়ি কেন চলে গেছে, তোমার বৌমা কেন চলে গেছে, তোমার বর কেন আসে না, এই পুরো ব্যাপারটা ক্ল্যারিফাই করে ডিসকাস করো এখানে, তাহলে তুমি ঝেড়ে কেসে দাও। সেটা নিয়ে ভালো কন্ট্রোভার্সি হোক, খারাপ কন্ট্রোভার্সি হোক, আলটিমেটলি তোমার মন স্যাটিসফাইড হয়ে যাবে। আর হোয়াট ইজ হোয়াট লোক বুঝবে, সেটা তুমি ঠিক বলছো কি ভুল বুঝছো তারা বিচার করে নেবে, ঠিক আছে? আর যদি তুমি চাও যে না এইসব নিয়ে সিন ক্রিয়েট না হোক, তাহলে স্পিকটি নট, মুখ বন্ধ করে বসে থাকো, তুমি ব্লগিং করতে থাকো, এইভাবে ফালতু লেকচার মারতে এসো না, আর আধা অধুরা কথা বলতে এসো না। আধা অধুরা কথা বললে তোমাকেই লোক দোষ দেবে, কারণ আমরা উপর চক্করে যেটা দেখছি যে তোমাকে ছেড়ে তোমার বর চলে গেছে, মানে নেই তোমার সংসারে, তোমার শাশুড়ি নেই সংসারে, তোমার বৌমা নেই সংসারে, এবং তোমার মেয়ে তার সংসার থেকে বেরিয়ে এসেছে। আর জানো, মেয়ে ছেলে যখন দোষ করে তখন সেই দায়টা বেশিরভাগ ক্ষেত্রে মায়ের ঘাড়ে পড়ে, এবং তোমার মেয়ের সংসার হয়নি তার জন্য বকলমে তুমি দায়ী হয়ে যাচ্ছ। তাহলে সব ক্ষেত্রেই যদি তোমাকে দায়ী হওয়া যায় আর তুমি যদি ঝেড়ে না কাশো, তাহলে লোক তোমাকে নিয়ে বলবেই, তোমাকে সহ্য করতে হবে সেটা। আর না না যদি সহ্য করতে চাও তাহলে একেবারে ঝেড়ে কেসে দাও তোমার জায়গা থেকে, কে কি বললো ডাজেন্ট ম্যাটার, আর না হলে একদম বন্ধ। এবার তুমি তোমার মতো করে ঠিক করো। যাই হোক, আমার এটাই ছিল বাগান কাকিকে নিয়ে আর আমাদের পানি কাকিমাকে নিয়ে বলা। দুটো মহিলা তাদের মেয়েদের সংসারের মধ্যে ইন্টারফেয়ার করেছে এবং দুজনেই ভিলেন প্রতিপন্ন হয়েছে। তো এটুকুই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ততক্ষণের জন্য